সাদ্দাম, একটা বিষয় জিজ্ঞাসা করার যে রাজনৈতিক টানাপোড়েন থাকতে পারে, অস্থিরতা থাকতে পারে, কিন্তু খেলা নিয়ে বাংলাদেশের এই মুহূর্তে যা অবস্থান, বাংলাদেশ সরকার মানে ইউনূস সরকারের যে অবস্থান, সেই অবস্থানটাকে কিভাবে দেখছেন? ক্রিকেট বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতির প্রতীক এবং এই ক্রিকেটের মাধ্যমেই কিন্তু আমরা আন্তর্জাতিক পরিসরে জায়গা করে নিতে পেরেছিলাম এবং ক্রিকেট বাংলাদেশের জন্য অনেক গৌরব নিয়ে এসেছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু দলমত নির্বিশেষে ক্রিকেট প্রিয় একটি জাতি। কিন্তু আজকে কিন্তু এই যারা আজকে ক্ষমতা দখল করে আছে তারা যে নির্লজ্জ রাজনীতির আশ্রয় নিচ্ছে, তারা যে ধরনের ভয়ঙ্কর কূটনীতির আশ্রয় গ্রহণ করছে এবং ক্রিকেটকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে নিজেদের হীন স্বার্থ আদায় করার জন্য, তার একটি টেক্সট বুক এক্সাম্পল হচ্ছে যে এই বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে বাংলাদেশ সরকারের অবস্থান। একটি হচ্ছে যে ক্রিকেট কিন্তু পরিচালিত হয় ক্রিকেট বোর্ডের দ্বারা, সেটি কিন্তু রাজনৈতিক সরকার ও রাজনৈতিক সরকার সেই অর্থে কিন্তু প্রভাব বিস্তার করার কথা না। কিন্তু বাংলাদেশ সরকার, এই অবৈধ সরকার কিন্তু অবৈধভাবে ক্রিকেট বোর্ডের উপর তারা হস্তক্ষেপ করছে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে। সিদ্ধান্তগুলো কিন্তু যেই প্রক্রিয়া আসা উচিত সেই প্রক্রিয়ায় সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে না, সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে এবং সেই সিদ্ধান্তগুলো চাপিয়ে দিচ্ছে। আরেকটি হচ্ছে যে এটি বাংলাদেশের যারা ক্রিকেটার রয়েছে, আমাদের জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে গোটা বাংলাদেশের সমস্ত যারা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত আছে সাবেক বর্তমান, তারাও কিন্তু এই সিদ্ধান্তটি গ্রহণ করছে না এবং আমরা বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু প্রতিবাদ করেছে, খেলার প্রতি আগ্রহ জানিয়েছে এবং এই বিশ্বকাপটা তাদের স্বপ্ন, এই বিশ্বকাপে তারা আসতে চায়, খেলতে চায়, পারফর্ম করতে চায়। এটি কিন্তু আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের একটা প্রত্যাশার জায়গা ছিল। কিন্তু এই দখলদার সরকার এই ক্রিকেটটাকেও নিজেদের হীন রাজনৈতিক স্বার্থে, তাদের যে ভারত বিরোধী রাজনৈতিক স্বার্থ, যেই ভারত বিরোধী রাজনৈতিক স্বার্থ মূলত বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠীকে সন্তুষ্ট করা, উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীগুলোর রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়ন করা, সেটা আজকে তারা এতদিন রাজনীতির মাঠ, কূটনীতির মাঠ থেকে তারা আজকে এটা ক্রিকেটের মাঠে নিয়ে এসেছে এবং এটা আমাদের ভবিষ্যতের জন্য একটা অশনি সংকেত। কারণ বাংলাদেশ ক্রিকেটে বৈশ্বিক পরিসরে যেমন জায়গা করে নিয়েছিল, আমাদের একটা উইন্ডো ওপেন হয়েছিল যেটির মাধ্যমে এই ক্রিকেট কূটনীতির মাধ্যমে কিন্তু বাংলাদেশ নানাভাবে নানামাত্রিক বহুমাত্রিক পরিষদ তৈরি করে নিতে সক্ষম হয়েছিল এবং বহু আন্তর্জাতিক টুর্নামেন্ট, সেটি আমাদের বিশ্বকাপের উদ্বোধন থেকে শুরু করে অনেক বড় বড় বৈশ্বিক টুর্নামেন্ট কিন্তু বাংলাদেশ আয়োজন করেছে। তো বর্তমান এই অবৈধ দখলদার সরকার শুধুমাত্র বর্তমান সময়ের ক্ষতি করছে না, আমাদের ভবিষ্যতেও কিন্তু বাংলাদেশের জন্য একটা হুমকি, একটা স্থায়ী ক্ষতির দাগ তারা নিশ্চিত করছে। কারণ ভবিষ্যতে যখন বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চাবে, সেটার জন্য যে সমর্থনটুকু প্রয়োজন, সেই সমর্থনের ক্ষেত্রটি কিন্তু এই বর্তমান দখলদার সরকার নষ্ট করছে। তো আমি মনে করি যে আজকে বাংলাদেশে যেটা হচ্ছে, এটা বাংলাদেশের মানুষকে আহত করেছে। বাংলাদেশের মানুষ এই দখলদার সরকারের নির্লজ্জ আচরণের প্রতিবাদ জানাচ্ছে, ক্রিকেটাররা কথা বলছে এবং ক্রিকেট বাংলাদেশ সরকার আসলে বাংলাদেশের জনগণের বাইরে গিয়ে আমাদের ক্রিকেটারদের প্রত্যাশা, প্রয়োজন এবং তাদের দৃষ্টিভঙ্গি, সেটার বাইরে গিয়ে দখলদার সরকার আসলে কাজ করছে। সুস্থ সংস্কৃতির চর্চার কোনো জায়গা নেই। শিক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস থেকে মুজিবুর রহমান, ৭১, মুক্তিযুদ্ধ বাদ দেওয়া, বিভিন্ন ধরনের অন্য ন্যারেটিভ সেট করা এবং এইটা স্থাপন করার চেষ্টা যে সেই সময় ৭১-এর যুদ্ধে ভারতের কোনো ভূমিকা ছিল না, বিভিন্ন ধরনের কাউন্টার ন্যারেটিভ করতে গিয়ে আলটিমেটলি কি বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে না? না, বাংলাদেশে তো বইগুলো এখন রাজনৈতিক দলের লিফলেট, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে এবং পৃথিবীর যে কোনো দেশের পাঠ্যপুস্তক, সেখানে কিন্তু জাতীয় জীবন, জাতীয় অর্জন, জাতীয় ইতিহাস, বিশেষ করে স্বাধীনতা সংগ্রাম, এটা তো প্রত্যেক দেশের জন্য সবচেয়ে মর্যাদাকর একটি বিষয়, সম্মানের বিষয়, জাতীয় ঐক্যের বিষয়। আজকে এই দখলদার সরকার পাঠ্যপুস্তকগুলো এমনভাবে তৈরি করছে যেটি আসলে আমাদের মুক্তিযুদ্ধকে অসম্মানিত করছে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিন্বিত করছে, বিকৃতভাবে উপস্থাপন করছে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় আগ্রাসন, সেটিকে ঠুনকো করে দেখা এবং আমাদের যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার যেটি ছিল একটা উদার, মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেই অঙ্গীকারটাকে ছোট করে দেখা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি গণতান্ত্রিক সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তার ভূমিকাকে ছোট করে দেখার প্রয়াস, এটা পাঠ্যপুস্তকগুলোতে আমরা
দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাচ্চাদের সামনে, ছোট ছোট বাচ্চাদের সামনে কি উদাহরণ তৈরি হচ্ছে, কারণ তারা কিন্তু জানে যে এই সরকার মিথ্যে কথা বলছে, সরকার মিথ্যেবাদী। তারা জানে যে তারা এই সরকার নিজেদের প্রয়োজনে পাঠ্যপুস্তকগুলো লিখেছে, কারণ আমাদের ছেলেমেয়েরা বই পড়ে, ডকুমেন্টারি দেখে তারা কিন্তু তাদের যাপিত জীবনের ইতিহাস থেকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানে। যখন তাদের সেই জানার উপলব্ধি এবং যখন তারা তাদের বাস্তবের পাঠ্যপুস্তকের ভিন্নতা দেখে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই যে আস্থার জায়গাটা থাকে, সেই আস্থার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়। যে কারণে ছোট ছোট ছেলেমেয়েদের ছোটবেলা থেকেই কিন্তু এক ধরনের ভুল পথে পরিচালিত করছে রাষ্ট্র, এটি প্রতিষ্ঠিত হয়ে যায়, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য একটা বড় ক্ষতিকর জায়গা বলে আমি মনে করি। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে ধরনের বয়ান দেওয়া হচ্ছে, সেখানে তার পরিচয় হয়ে যাচ্ছে যে তিনি হিন্দু কবি। কবি নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির সমাধি, সমস্তটা মিলিয়ে যে মনীষী বা স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, এই যে অসম্মান করার প্রবণতা, এই প্রবণতা আগামী প্রজন্মকে কতটা এফেক্ট করবে? একটি হচ্ছে যে ধর্মীয় আইডেন্টিটি রাজনীতি তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, এবং একটা উগ্রবাদী এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যে কারণেই কিন্তু আমাদের যারা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলাদেশের মননে, বাংলাদেশের জাগরণে, বাংলাদেশের আবেগ অনুভূতিতে, প্রতিবাদে, ভালোবাসায়, মমত্ববোধে, সব কিছুর মধ্যে যেই রবীন্দ্রনাথ আছেন, সেই রবীন্দ্রনাথকে আজকে কিন্তু অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই সরকারের জায়গা থেকে। এবং একই সঙ্গে নজরুল ইসলাম বিদ্রোহের কবি, যিনি একই সঙ্গে সাম্যের কথা বলেছেন, সমতার কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন, মানব ধর্মের কথা বলেছেন, তাকেও কিন্তু আজকে সীমিতভাবে উপস্থাপন করা, সংকুচিত করা, ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। যারাই মানব ধর্মের কথা বলছে, এই দখলদার সরকার তার বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। যারাই এক ধরনের সমতাভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বলছে, এই দখলদার সরকার তাদের হীন উগ্রবাদী স্বার্থে তাদের বিরুদ্ধেই তাদের প্রোপাগান্ডা মেশিন তারা ব্যবহার করছে। এবং এটা শুধুমাত্র আমাদের সাহিত্য অঙ্গন নয়, আমাদের মাজার, আমাদের সংস্কৃতি, আমাদের গান, আমাদের লোকসঙ্গীত, সব কিছুতেই কিন্তু এই আক্রমণের ধারাটি আমরা দেখতে পাচ্ছি। গণভোট নিয়ে বিভিন্ন রকম ভিডিও আমাদের কাছে আসছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রতীকগুলোর মধ্যে টিক মারা রয়েছে আগে থেকে, বা এটা ক্লিয়ার কি করে হবে যে মানুষের ম্যান্ডেট কার দিকে? আর আওয়ামী লীগের অবস্থান নিয়ে তো ইতিমধ্যেই শেখ হাসিনা বলেছেন, এই ভোট এবং গণভোট এই নিয়ে আপনাদের বক্তব্য কি? বাংলাদেশের বিদ্যমান সংবিধানের আওতায় বর্তমান দখলদার সরকার শপথ গ্রহণ করেছে। আমাদের সংবিধানে, আমাদের আইনে, আমাদের প্রবিধানে কিন্তু কোনো ধরনের গণভোটের নিয়ম নেই। সংবিধান অবশ্যই পরিবর্তনযোগ্য একটি বিষয়। যারা জনগণের ভোটে নির্বাচিত হয় তারা নিয়ম সাপেক্ষে আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের সংবিধান পরিবর্তন করা যায়। কিন্তু বর্তমানে বাংলাদেশের বিদ্যমান সংবিধানে কোনো ধরনের গণভোটের ধারণা নেই। আরেকটি হচ্ছে যে সেদিক থেকে এটি সম্পূর্ণভাবেই বেআইনি, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। আরেকটি হচ্ছে বাংলাদেশের গণভোট আমরা দেখেছি যে মিলিটারি ডিক্টেটররা নিজেদের অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য এই গণভোট তারা ব্যবহার করেছে। বর্তমান ঠিক একইভাবেই অবৈধ দখলদার সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে তারা বৈধ করার জন্য এই গণভোটের প্রহসন মঞ্চস্থ করছে। তৃতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের বাংলাদেশের জনগণের কিন্তু গণভোট কিংবা জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের আগ্রহ নেই। নিশ্চিতভাবে আমি বলতে পারি যে বাংলাদেশ, এখানে যে গণভোট হচ্ছে, গণভোটে কী আছে না আছে, কিসের জন্য গণভোট হচ্ছে, কিসের হ্যাঁ কিসের না, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটি নিয়ে কোনো আগ্রহ নেই, সচেতন নেই, এবং এটা আসলে এক ধরনের সরকারের চাপিয়ে দেওয়া একটা বিষয়। আরেকটি হচ্ছে যে এই গণভোটের যে হাস্যকর দৃষ্টান্ত দখলদার সরকার তৈরি করেছে, এটা আসলে আমাদের যে রাজনৈতিক ইতিহাসকেই আসলে হাস্যকরভাবে উপস্থাপন করে। কারণ গণভোটে আপনি দেখবেন যে আমাদের তারা এই বর্তমান অবৈধ সরকার গণভোটের জন্য তারা 10টি প্রশ্ন, এমসিকিউ এর মতো 10টি প্রশ্ন তারা নিয়ে এসেছে। আমি উদাহরণ দিয়ে বলছি যে এখানে অনেকগুলো প্রশ্ন তারা নিয়ে এসে 10টি, এখন বাংলাদেশের জনগণ তো প্রশ্ন করতেই পারে যে এই 10টি প্রশ্ন যদি করে থাকে, এর অনেকগুলো, কেউ হয়তো 6টির সঙ্গে একমত, কেউ হয়তো 4টির সঙ্গে একমত, কেউ হয়তো 2টির সঙ্গে একমত, কিন্তু দেখা যাচ্ছে যে তারা হ্যাঁ না এর মাধ্যমে তারা এই ভোটের ফয়সালা করতে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে হয়তো 4টি বিষয় সমর্থন করে, 6টি বিষয় সমর্থন করে না, সে তার হ্যাঁ ভোট দিতে বাধ্য হচ্ছে এবং সবগুলো বিষয় তারা সমর্থন করতে বাধ্য হচ্ছে। এই যে এক ধরনের অটোমেটিক সিস্টেম তারা তৈরি করেছে হ্যাঁ ভোটের পক্ষে, যেটি আমাদের কোনো রাষ্ট্রবিজ্ঞানের কোনো সংঘাতই আসলে পড়ে না। কমন সেন্সের জায়গা থেকে যদি আমরা দেখি, এক ধরনের হাস্যকর উপাদান উপকরণের মাধ্যমে তারা এই গণভোটের
আয়োজনটি করেছে। আর একটি হচ্ছে যে আমাদের এটি বাংলাদেশের জন্য টেকসই গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করবে কিনা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরই কিন্তু এই গণভোট নিয়ে কোনো আগ্রহ নেই, এমনকি যারা আজকে গণভোট গণভোট বলে চিৎকার করছে তারা নিজেরাই কিন্তু তাদের যে অবৈধভাবে ঘোষিত জুলাই সনদ সেখানে তারা স্বাক্ষর করেনি। এখানে তারা নারীদের যে সংসদে প্রতিনিধিত্ব করার প্রয়োজন তারা তাদের দলের মনোনয়নে সেটি তারা অনুসরণ করেনি, এবং এখানে নোট অফ ডিসেন্ট রয়েছে অসংখ্য, অথচ সরকার এই গণভোট তারা চাপিয়ে দিয়েছে। যে কারণে আমি মনে করি যে এই অতীতের অবৈধ গণভোট যেগুলো বাংলাদেশের মিলিটারি ডিক্টেটরদের বৈধতা অর্জন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, যেগুলো শেষ পর্যন্ত টেকসই হয়নি, এই গণভোটও আসলে আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করবে না। এটা আমাদের সংকটকে আরও ঘনীভূত করছে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে, এবং যে যাত্রাটি আমাদের প্রয়োজন ছিল সকল দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেই যাত্রাকে আসলে ব্যাহত করছে। আপনারা একটি বিবৃতিও দিয়েছেন, নির্দেশিকা দিয়েছেন, সেই বিষয়টা যদি একটু বলেন, মানে ইলেকশন সংক্রান্ত নো ভোট নো ভোট আপনারা বেশ কিছু বিবৃতি দিয়েছেন, সেই বিষয়ে যদি কিছু বলতে চান। বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানিয়েছি যে তারা যেন প্রহসনের নির্বাচনের অংশ না হয়, কারণ বাংলাদেশের মানুষের সমর্থন করার অধিকার আছে, প্রত্যাখ্যান করার অধিকার আছে, কিন্তু যখন ভোট দেওয়ার আগেই আসলে ফলাফল নির্ধারিত হয়ে যায়, যখন জনগণের রায়ের উপর নির্ভর করে নির্বাচনে কে জিতবে সেটি আসলে নির্ভর করে না, যখন নির্ভর করে সমঝোতার মাধ্যমে, যখন আগে সিলেকশন তারপরে ইলেকশন হওয়ার মতো বাস্তবতা থাকে, এবং যেই নির্বাচনে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে অপমান অপদস্থ করা হচ্ছে, কারণ মানুষকে স্বাধীনভাবে বাছাই করে নেওয়ার যে অধিকার আছে সেই অধিকারটাকে আসলে যখন হরণ করে নেওয়া হচ্ছে, তখন সেই প্রহসনের নির্বাচনে অংশ নেওয়ার কোনো মানে আসলে নেই। যে কারণে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি যেটি জরুরি যে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করে, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকেই গ্রহণ করে সেই ক্ষমতায় আসতে পারে, সরকার পরিচালনা করতে পারে। এবং এই নির্বাচনটি আসলে সত্যিকার অর্থে যেমন এই ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া যেমন বিশ্বকাপ আসলে সেই অর্থে বিশ্বকাপ নয়, এল ক্লাসিকো মানুষ যখন দেখে তারা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মধ্যে খেলা দেখতে চায়, তো যখন আজকে দেখে যে একটি দল আসলে সেই খেলার মাঠেই নেই, তখন সেটিকে কোনো ধরনের খেলা, কোনো ধরনের নির্বাচন এটি বলার সুযোগ নেই। যেটি হচ্ছে সেটি হচ্ছে যে একই দলের জার্সি পরা খেলোয়াড়রা আসলে দুই ভাগ হয়ে খেলছে। তো এটি আমি মনে করি না যেটি নির্বাচনের কোনো শর্ত পূরণ করে, যে কারণে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি যে এই প্রহসনের নির্বাচনে যেন কোনো কেউ অংশগ্রহণ না করে, এটিকে যেন বয়কট করে, বর্জন করে, এবং এই আমাদের শুধুমাত্র আমাদের তরুণ প্রজন্ম, আমাদের নাগরিক সমাজ, আমাদের পেশাজীবী সমাজ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে সকল প্রগতিশীল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবেই নির্বাচনের যেন অংশগ্রহণ না করে, এবং এই প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করে যেন ভবিষ্যতে আবারও অবৈধ ক্ষমতার যে মেয়াদ রয়েছে সেটি বাড়ানো যেন না হয়, সেটি নিশ্চিত করার জন্য আমরা ভোট বয়কটের আহ্বান জানাচ্ছি। ছাত্রলীগের কর্মীদের জন্য আলাদা করে কোনো, বা সমর্থকদের জন্য আলাদা করে কোনো বার্তা কিছু দিতে চান? বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে যে আমরা আজকে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই চলমান রয়েছে, এবং এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমরা একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাই, একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সকল দলের অংশগ্রহণে আয়োজন করার জন্য আহ্বান জানাই, এবং সেটি নিশ্চিত করার জন্য মানুষের দুয়ারে যেতে হবে, তরুণ প্রজন্মের কাছে যেতে হবে। যে কারণেই আমরা আহ্বান জানিয়েছি বাংলাদেশের তরুণ প্রজন্ম সবসময়ই গণতন্ত্রের লড়াইয়ে তারা সাহসী থেকেছে, বাংলাদেশের গণতন্ত্রকে বারবার তারা মুক্ত করেছে, এবারও অবরুদ্ধ গণতন্ত্রকে বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের ছাত্র সমাজকে আসলে মুক্ত করায় নেতৃত্ব দিতে হবে। এবং এই প্রহসনের নির্বাচন বাংলাদেশের বিশেষ করে তরুণ প্রজন্মের যে স্থিতিশীল বাংলাদেশ প্রয়োজন, একটা একদম কম্পিটিটিভ ডেমোক্রেসি প্রয়োজন, কর্মসংস্থান প্রয়োজন, সেগুলোর নিশ্চয়তা আসলে দিবে না। এই নির্বাচন আসলে অবৈধ ক্ষমতার মেয়াদ আরও বাড়াবে, এই নির্বাচন আসলে বাংলাদেশের রাজনীতির ভারসাম্য নষ্ট করবে, এই নির্বাচন আসলে আমাদের উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আরও বেশি রাজনৈতিক স্পেস তৈরি করে দেবে, এই নির্বাচন আসলে আমাদের যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ প্রয়োজন সেটিকে নস্যাৎ করে দিয়ে একটা অবৈধ ক্ষমতার মসনদকে আরও পাকাপোক্ত করবে। যে কারণে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ নিরাপত্তা, স্থিতিশীলতা, সমৃদ্ধির স্বার্থে আমাদের নির্বাচনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে, এবং ছাত্রলীগের কর্মীরা মানুষের কাছে কাছে যাবে, ডোর টু ডোর ক্যাম্পেইন করবে, কথা বলবে, এবং আমাদের নৈতিক শক্তির মাধ্যমে, আমাদের শান্তির শক্তির মাধ্যমে, আমাদের গণতান্ত্রিক শক্তির মাধ্যমে আমরা এই নির্বাচনে বাংলাদেশের মানুষ বয়কট করবে।
সেই লক্ষ্যেই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে কাজ করার জন্য আহ্বান জানাই। শেখ হাসিনা যেরকম বলেছেন যে এবার সমস্ত যারা অত্যাচার করছেন, যারা অন্যায় করছেন, যারা সাধারণ মানুষের ক্ষতি করছেন বা আপনাদের দলের নেতাকর্মীদের ক্ষতি করছেন, তাদের চিহ্নিত করে রাখতে ছাত্রলীগও কি সেই কাজ শুরু করেছে? প্রত্যেকটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার, শিক্ষার অধিকার লঙ্ঘনের ঘটনা, নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনার জবাব দিতে হবে। আজকে যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, মব তৈরি করছে, সহিংসতা তৈরি করছে, জেলের অভ্যন্তরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো সম্পন্ন করছে, নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণের ঘটনা ঘটছে, তাদের সবাইকে বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে। এবং আমরা প্রত্যেকটি ঘটনা লিপিবদ্ধ করছি। শুধু আমরা নয়, আমরা বিশ্বাস করি আমাদের সামাজিক, সাংস্কৃতিক, আন্তর্জাতিক সংগঠনগুলো, আমাদের পাবলিক স্পেসে সব কিছুই কিন্তু ডকুমেন্টেশন থেকে শুরু করে আনুষঙ্গিক অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করা সকল কিছুই কিন্তু অব্যাহত আছে। এবং এটি আমাদের শুধুমাত্র দলীয় প্রয়োজন সেটি নয়, ভবিষ্যতে একটা মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যেন গড়ে তোলা যায়, যারা এই অপরাধগুলোর সঙ্গে সম্পৃক্ত, কোনো কিছুই যে বিচারিক প্রক্রিয়ার আওতায় বাইরে যাবে না। এবং আজকে যারা অপরাধমূলক ঘটনাগুলো ঘটাচ্ছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে, তারা কোনো অবস্থাতেই যে ছাড় পাবে না, তাদেরকে যে বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে সেটি সুনিশ্চিত করার জন্য যাবতীয় রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এবং যে ঘটনার সঙ্গে যে সম্পৃক্ত রয়েছে, আনুপাতিক যার যে অপরাধের দায় রয়েছে, সবাইকে সেই দায় বহন করতে হবে। আজকে যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন শিক্ষার অধিকারের লঙ্ঘনের শিকার হচ্ছে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর থেকে শুরু করে শিক্ষা প্রশাসন সবাইকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। আজকে যখন কারাগারে মৃত্যুর ঘটনা ঘটছে, যারা এটির সঙ্গে সম্পৃক্ত আছে, সরকার কিংবা সরকারের বাইরে থেকে সরকারি দায়িত্ব পালন করার মতো যারা কাজ করছে, তাদেরকেই প্রক্রিয়ার মধ্যে আওতায় আসতে হবে। যতগুলো মব সহিংসতার ঘটনা ঘটেছে, প্রত্যেকটিতে যারা উস্কানি দিয়েছে, সংগঠিত করেছে, তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে। রাজনৈতিক অধিকার প্রয়োগের কারণে, মিছিল করার কারণে যাদের উপর জুলুম করা হয়েছে, যারা জুলুম করেছে, তাদের সবাইকে ভবিষ্যতে কিন্তু বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতেই হবে। আমরা বাংলাদেশের সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, সকল নারী নিপীড়নের ঘটনা, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা, মবের ঘটনা, সহিংসতার ঘটনা, সকল ঘটনাই, প্রত্যেকটি ঘটনাই এই বিচারিক প্রক্রিয়ার আওতায় যেন আসে, সে ব্যাপারে আমরা কাজ করছি। এবং এটি নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে সকল ঘটনাকেই আইনের আওতায় আসতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।